কল্পনা করুন আপনি পৃথিবীর ওপর থেকে নিচের দিকে তাকাচ্ছেন। বিশাল নীল প্রশান্ত মহাসাগর, অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব উপকূল, আর হঠাৎ জলের নিচে একটা রঙিন দুনিয়া দেখা যাচ্ছে। এত বড় যে মহাকাশ থেকেও দেখা যায়, এত জীবন্ত যে পৃথিবীর সবচেয়ে জটিল জীব ব্যবস্থা একটি এটি। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে, এই রিফ এখানেই কেন, পৃথিবীর অন্য কোথাও কেন নয়? এই মহাসাগরীয় বিস্তার ঠিক এই জায়গায় কিভাবে জন্ম নিল? গ্রেট ব্যারিয়ার রিফ কোনো দুর্ঘটনা ছিল না, এটা ছিল একটা নিখুঁত ভৌগোলিক ঝড়ের ফল। কুইন্সল্যান্ড মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফের বিশেষ গভীরতা থেকে শুরু করে কোটি কোটি বছরের টেকটনিক পরিবর্তন, সব মিলিয়ে তৈরি হয়েছে এই জৈবিক মহাকাব্য। আজ আমরা সেই ভূগোলের গল্প বলবো, যে ভূগোল এই মহা রিফকে জন্ম দিয়েছে। আসুন একটা যাত্রা শুরু করি। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেগুলো সংখ্যায় বোঝানো কঠিন। গ্রেট ব্যারিয়ার রিফ তেমনই একটা জায়গা। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের উত্তর পূর্ব উপকূল বরাবর প্রবাল সাগরে ছড়িয়ে আছে এই রিফ সিস্টেম। এটি উত্তরে কেপ ইয়র্ক পেনিনসুলার থেকে শুরু হয়ে দক্ষিণে ব্যান্ডবার্গ পর্যন্ত বিস্তৃত। মোট দৈর্ঘ্য প্রায় 2500 কিলোমিটার। একটু ভেবে দেখুন, এটা পশ্চিমবঙ্গ থেকে প্রায় দিল্লি যাওয়ার দূরত্বের তার থেকেও বেশি। শুধু একটা প্রবালের কাঠামো এত বড়, কিন্তু এটা শুধু লম্বায় বড় নয়, এর আয়তন প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটারেরও বেশি। মানে পুরো ইটালি দেশকে এর ভেতরে ঢুকিয়ে দেওয়া যাবে। এই রিফ সিস্টেম রয়েছে প্রায় 3000-এরও বেশি আলাদা আলাদা রিফ, 900-রও বেশি দ্বীপ, আর অগন্তি ছোট বড় প্রবাল কাঠামো। এটি এতটাই বিশাল যে মহাকাশ থেকে খালি চোখেই দেখা যায়। চীনের মহাপৃথিবীর সঙ্গে তুলনা করা হয় একে, তবে পার্থক্য হলো এটা তৈরি করেনি মানুষ, এটা তৈরি করেছে প্রকৃতি কোটি কোটি বছর ধরে। এবং এটাই আসল রহস্য, মানুষ ছাড়া, কোনো যন্ত্র ছাড়া, শুধুমাত্র ভূগোল আর জীববিজ্ঞানের সমন্বয়ে কিভাবে তৈরি হলো এই মহাদ্বীপ আকৃতির প্রবাল সাম্রাজ্য। এর উত্তর খুঁজতে গেলে আমাদের আগে অস্ট্রেলিয়াকে বুঝতে হবে। অস্ট্রেলিয়া পৃথিবীর একটি অদ্ভুত মহাদেশ। এটি একই সঙ্গে একটি দেশ এবং একটা পুরো মহাদেশ। পৃথিবীর সব মহাদেশের মধ্যে এটা সবচেয়ে সমতল, সবচেয়ে শুষ্ক এবং ভূতাত্ত্বিকভাবে সবচেয়ে পুরনো। এখন পৃথিবীর মানচিত্র খুলে মনে মনে ভাবুন, অস্ট্রেলিয়ায় বসে আছেন দক্ষিণ গোলার্ধে, নিরক্ষরেখার কাছাকাছি। তার উত্তর পূর্বে রয়েছে প্রশান্ত মহাসাগর, আর উত্তর পূর্বের দিকের উপকূলটা হলো কুইন্সল্যান্ড, সেই জায়গায় যেখানে গ্রেট ব্যারিয়ার রিফ বাড়ি। কিন্তু কুইন্সল্যান্ডের উপকূলে এমন কি বিশেষত্ব আছে? এখানেই আসে একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক ধারণা, কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান। সহজ করে বলি, সমুদ্রের তলটা হঠাৎ করে গভীর হয়ে যায় না। উপকূলের কাছাকাছি একটা অগভীর জলের মঞ্চ থাকে, যেটা ধীরে ধীরে গভীর হয়। এই মঞ্চটাকেই বলা হয় কন্টিনেন্টাল শেলফ। কুইন্সল্যান্ডের উপকূলে এই মহীসোপান অসাধারণ চওড়া, কোথাও কোথাও 250 কিলোমিটার পর্যন্ত। এই বিশাল অগভীর জলের প্ল্যাটফর্ম হলো গ্রেট ব্যারিয়ার রিফের ভিত্তি। এখানে বেথিমেট্রি শব্দটা বোঝা দরকার। বেথিমেট্রি মানে সমুদ্রের গভীরতার মানচিত্র। কুইন্সল্যান্ডের মহীসোপানের বেথিমেট্রি একটা বিশেষ রকম। এখানে জলের গভীরতা এমন যে সূর্যালোক সমুদ্রের তলায় পৌঁছতে পারে, আর সূর্যালোক ছাড়া প্রবাল জন্মাতে পারে না। এই একটা বিশেষ তথ্যই অনেক কিছু বলে দেয়। তবে শুধু অগভীর জল আর সূর্যালোক দিয়ে এত বড় রিফ তৈরি হয় না। এর পেছনে আছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নাটকীয় গল্পগুলির একটি। সময়ের ঘড়ি উল্টে ঘোরান, চলুন ফিরে যায় আজ থেকে প্রায় 50 কোটি বছর আগে, যে সময় পৃথিবীটা একেবারে অন্যরকম ছিল। যে জায়গায় আজ অস্ট্রেলিয়া আছে সেখানে তখন ছিল না। মহাদেশগুলো তখন এক জায়গায় জড়ো হয়ে ছিল এক বিশাল ভূখণ্ড। বিজ্ঞানীরা যার নাম দিয়েছে গন্ডোয়ানা ল্যান্ড। ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, আন্টার্কটিকা আর অস্ট্রেলিয়া সবাই তখন একসঙ্গে। পৃথিবীর ওপরের স্তর, যাকে বলা হয় লিথোস্ফিয়ার, সেটা একটা থালার মতন নয়, এটা ভাঙা বড় বড় টুকরো দিয়ে তৈরি, যেগুলোকে বলা হয় টেকটনিক প্লেটস বা টেকটনিক পাতা। এই প্লেটগুলি খুব ধীরে ধীরে সরে যায়, বছরে মাত্র কয়েক সেন্টিমিটার, কিন্তু কোটি বছরে এই সামান্য নড়াচড়ায় মহাদেশগুলোকে হাজার হাজার কিলোমিটার দূরে সরিয়ে দেয়। গন্ডোয়ানা ভাঙতে শুরু করলো প্রায় 18 কোটি বছর আগে। অস্ট্রেলিয়া আস্তে আস্তে সরতে লাগলো দক্ষিণ মেরু থেকে উত্তরে নিরক্ষরেখার দিকে। যতই উত্তরে সরলো তত গরম হলো জলবায়ু। এখন একটু থামুন, এই উত্তরমুখী যাত্রাটাই কিন্তু ঘটনার মোড় ঘুরিয়ে দিল। কারণ প্রবাল শুধুমাত্র গরম জলে বাঁচতে পারে, ঠান্ডা সমুদ্রে প্রবাল টিকতেই পারে না।
যখন অস্ট্রেলিয়া ধীরে ধীরে ট্রপিক্যাল বা গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এসে পড়ল, তখন তার পূর্ব উপকূল প্রবালের জন্য উপযুক্ত হয়ে উঠল। কিন্তু গল্পটা এখানে শেষ নয়। প্রায় 2 কোটি বছর আগে ইন্দো অস্ট্রেলিয়ান পাত আর ইউরেশিয়ান পাতের সংঘর্ষে শুরু হলো। এই সংঘর্ষে উঠে এলো হিমালয় পর্বতমালা, আর এই ঘটনার পার্শ্ব প্রতিক্রিয়া অস্ট্রেলিয়ার উত্তর পূর্ব সমুদ্রের তলার ভূগোলও বদলাতে লাগলো। সমুদ্রের তলায় পাললিক শিলা জমা হলো, কন্টিনেন্টাল শেলফ আরও চওড়া হলো। এর মধ্যেই ঘটে গেল আরেকটি নাটকীয় ঘটনা, কোল্ড এজ বা বরফের যুগ। গত কয়েক লক্ষ বছরে পৃথিবীতে বারবার বরফের যুগ এসেছে। বরফ যুগে পৃথিবী অনেক জল বরফে জমা যায়, ফলে সমুদ্রের জলস্তর কমে যায়। তখন অস্ট্রেলিয়ার মহিষপান অনেকটা শুকনো জমির মতন হয়ে উঠেছিল। আবার বরফ গলে গলে সমুদ্রের জলস্তর বাড়ে। শেষ বরফ যুগ শেষ হয়েছিল প্রায় 10,000 বছর আগে। তখন সমুদ্রের জল বেড়ে আবার ঢেকে দিল মহিষপানকে, আর এই নতুন করে ডুবে যাওয়া মহিষপানের ওপরেই নতুন করে শুরু হলো আজকের গ্রেট ব্যারিয়ার রিফের গল্প। তাহলে বুঝলেন, এই রিফের জন্মের পেছনে আছে কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক নাটক। কিন্তু এত আয়োজনের পর আসলে রিফটা তৈরি করলই বা কে? উত্তর হলো একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী, তার নাম কোরাল পলিপ বা প্রবাল পলিপ। এতই ছোট যে খালি চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু এই অতি ক্ষুদ্র প্রাণী মিলেই তৈরি করেছে পৃথিবীর সবচেয়ে বড় জৈব কাঠামো। প্রবাল পলিপ দেখতে একটি অ্যানিমনের মতন, ওপরে ছোট ছোট সুর, নিচে একটি নরম শরীর। এই পলিপ সমুদ্রের জল থেকে ক্যালসিয়াম কার্বনেট নামক একটি খনিজ পদার্থ শুষে নেয় এবং তা দিয়ে নিজের চারপাশে একটি শক্ত কঙ্কাল তৈরি করে। এই কঙ্কালটা মূলত চুনা পাথরের মতন। একটা পলিপ মরে গেলে তার কঙ্কাল থেকে যায়, তার ওপরে আরেকটা পলিপ এসে বাধা দেয়, আবার মরে কঙ্কাল হয়ে থাকে যায়। এভাবে হাজার হাজার বছর ধরে স্তরের পর স্তর জমা হয়, উঁচু হতে থাকে প্রবাল কাঠামো। কিন্তু শুধু এইটুকু জানলে চলবে না, প্রবাল পলিপের শরীরের ভেতরে থাকে একটি বিশেষ শৈবাল, যার নাম জোক্সানথ্যালি। এটা সালোক সংশ্লেষ করে, অর্থাৎ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে এবং সেই খাদ্যের বড় একটা অংশ পলিপকে দেয়। বিনিময়ে পলিপ শৈবালকে আশ্রয় আর কার্বন ডাইঅক্সাইড দেয়। এই সম্পর্কটা ঠিক একটা অংশীদারিত্বের মতন। দুটো জীব একে অপরের ওপর নির্ভর করে বেঁচে আছে, আর এই অংশীদারিত্বের কারণেই প্রবাল এত দ্রুত বাড়তে পারে। এখন প্রশ্ন হলো, একটা রিফ বাড়তে কত সময় লাগে? এটা নির্ভর করে রিফের ধরনের ওপর। কিছু প্রবাল বছরে মাত্র কয়েক মিলিমিটার বাড়ে, কিছু প্রবাল আবার বছরে কয়েক সেন্টিমিটার। আর গ্রেট ব্যারিয়ার রিফে যেখানে দাঁড়িয়ে আছে সেই কাঠামো তৈরি হয়েছে প্রায় 8,000 বছর ধরে, শেষ বরফ যুগের পর থেকে। কিন্তু এই অঞ্চলে প্রবালের ইতিহাস আরও পুরনো, প্রায় 20 কোটি বছর। তাহলে প্রবাল পলিপ তো অনেক জায়গাতেই আছে, কিন্তু গ্রেট ব্যারিয়ার রিফের এত বড় প্রবাল রিফ একটাই কেন? এর উত্তর লুকিয়ে আছে একটা অসাধারণ ভৌগোলিক কাকতালীয়তায়। পৃথিবীতে এমন কোনো দ্বিতীয় জায়গাই নেই যেখানে একসঙ্গে এতগুলি নিখুঁত শর্ত পূরণ হয়েছে। প্রথমে আসে জলের তাপমাত্রা। প্রবাল বাঁচতে পারে একটা নির্দিষ্ট তাপমাত্রার সীমার মধ্যে, সাধারণত 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কুইন্সল্যান্ডের উপকূলের কাছের সমুদ্রের জল সারা বছর এই সীমার মধ্যেই থাকে, খুব গরমও নয়, খুব ঠান্ডাও নয়। প্রবালের জন্য একদম আদর্শ। এর পেছনে কাজ করে দুটো সমুদ্র স্রোত। একটা হলো ইস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট, যা প্রশান্ত মহাসাগর থেকে উষ্ণ জল নিয়ে আসে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল বরাবর। আরেকটা হলো দক্ষিণ থেকে আসা কিছু শীতল স্রোত, যেটা জলের তাপমাত্রা এক জায়গায় আটকে না রেখে সচল রাখে। দ্বিতীয় শর্ত হলো সূর্যালোক। প্রবালের ভেতরে থাকা জোক্সানথেল শৈবালের জন্য সূর্যালোক অপরিহার্য। সূর্যালোক জলের ভেতর দিয়ে যত গভীরে যায় ততই ক্ষীণ হয়। প্রায় 30 থেকে 40 মিটার গভীরতার পর সূর্যালোক এতটাই কমে যায় যে প্রবাল বাঁচতেই পারে না। কুইন্সল্যান্ডের মহিষপানে অধিকাংশ অংশ ঠিক এই গভীরতার মধ্যেই, অগভীর স্বচ্ছ জল যেখানে সূর্যালোক সহজেই পৌঁছায়। তৃতীয় শর্ত হলো জলের লবণাক্ততা এবং স্বচ্ছতা। প্রবাল পলিপ বেশি লবণাক্ততাতেও মরে যায়, আবার কম লবণাক্ততাতেও মরে যায়। কুইন্সল্যান্ডের উপকূলে সমুদ্রের লবণাক্ততা এই দিক থেকে প্রায় নিখুঁত, আর এখানকার জল তুলনামূলকভাবে স্বচ্ছ, কারণ আশেপাশে বড় কোনো নদী নেই যা প্রচুর পলি এনে জল ঘোলা করে দেবে। চতুর্থ শর্ত হলো অস্ট্রেলিয়ার ভূখণ্ডের নিজের প্রকৃতি। অস্ট্রেলিয়া পৃথিবীর সবচেয়ে পুরনো মহাদেশগুলির মধ্যে একটি। এর পাথর অত্যন্ত পুরনো, ক্ষয় হওয়ার মতন নতুন পাললিক শিলা কম, তাই নদী থেকে সমুদ্রের পলির পরিমাণ
তুলনাভাবে অনেক কম। পরিষ্কার জল মানে বেশি সূর্যালোক, মানে সুস্থ প্রবাল। পঞ্চম শর্ত হলো বাতাসের ধরন। এখানকার ট্রেড ওয়াইন্ডস বা বাণিজ্য বায়ু সারা বছর একটা নির্দিষ্ট দিকে বয়ে যায়। এই বাতাস সমুদ্রের ওপরিভাগের জলকে সচল রাখে, অক্সিজেন মিশিয়ে দেয় আর জলের তাপমাত্রার একটা ভারসাম্য বজায় রাখে। এগুলো একসঙ্গে হওয়ার সম্ভাবনা কতটুকু? খুবই কম। এবং এই সব শর্ত একসঙ্গে পূরণ হওয়ার কারণেই পৃথিবীতে মাত্র একটি গ্রেট ব্যারিয়ার রিফ আছে। এটা ঈশ্বরের বা প্রকৃতির একটি অলৌকিক কারিগরি। কিন্তু এই রিফ সিস্টেমটার ভেতরে কাঠামো কেমন? ভেতরে গেলে কি দেখবই বা আমরা? গ্রেট ব্যারিয়ার রিফ আসলে একটা রিফ নয়, এটা একটি বিশাল রিফ সিস্টেম। একটু ভেঙে বলি, পুরো রিফ সিস্টেমকে বিভিন্ন অঞ্চলে ভাগ করা যায়। সবার বাইরের দিকে আছে আউটার রিফ বা বাইরের রিফ। এটা মূলত একটি দীর্ঘ ডুবো প্রাচীর মহিষবনের বাইরের প্রান্তে। এখানেই প্রবাল সবচেয়ে বেশি। সমুদ্রের বড় বড় ঢেউ আসে এখানে ভাঙে। এই বাইরের রিফটাই মূলত ব্যারিয়ার হিসেবে কাজ করে, অর্থাৎ বাইরের ঢেউ আর ঝড় থেকে ভেতরে শান্ত জলাশয়কে রক্ষা করে। বাইরের রিফের ভিতরে আছে লেগুন বা উপহ্রদ। এটা অপেক্ষাকৃত শান্ত, কম গভীর জলাশয়। এখানে জল বেশিরভাগ সময় নীলচে সবুজ রঙের হয়ে থাকে। এই লেগুনে আরও ছোট ছোট রিফ আছে, বালির চড়া আছে, নানান রকম সামুদ্রিক প্রাণীর আবাসও আছে। লেগুনের ভেতরে আছে রিফস আইল্যান্ড। এগুলো আসলে রিফের ওপর জমা হওয়া পলি আর বালি দিয়ে তৈরি দ্বীপ। সমুদ্রের ঢেউ প্রবাল ভেঙে বালি তৈরি করে, সেই বালি জমা হয় দ্বীপ তৈরি করে। গ্রেট ব্যারিয়ার রিফে এরকম প্রায় 900টিরও বেশি দ্বীপ আছে। আরেক ধরনের কাঠামো আছে কোরাল কাইস। এগুলো হলো প্রবালের কঙ্কাল আর বালি দিয়ে তৈরি ছোট ছোট দ্বীপ, যেগুলো খুবই সমতল আর ছোট। এই কেগুলি সাধারণত অল্প সবুজ গাছপালা সহ দেখতে অপূর্ব সুন্দর। একটি আকর্ষণীয় বিষয় হলো এই রিফ সিস্টেমের প্রতিটি অঞ্চলে জীবনের ধরন আলাদা। বাইরের রিফে যে প্রাণীরা বাস করে লেগুনে তারা পাওয়া যায় না। লেগুনে যে প্রজাতি আছে খোলা সমুদ্রে তারা যায় না। প্রতিটি জোন আলাদা, প্রতিটির নিজস্ব জীবনচক্র আছে। এই বৈচিত্র্যই গ্রেট ব্যারিয়ার রিফকে পৃথিবীর সবচেয়ে জটিল এবং সম্পূর্ণ বাস্তুসংস্থানগুলির একটি করে তুলেছে। আর এই বাস্তুসংস্থানকে কে কে বাস করে? চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি জলের নিচে আছেন। চারিদিকে রঙিন প্রবাল, লাল, হলুদ, নীল, বেগুনি, সবুজ। এক একটা প্রবালে কাঠামো যেন এক একটা ছোট শহর। আর এই শহরের বাসিন্দা কারা? গ্রেট ব্যারিয়ার রিফে হয়ে রয়েছে প্রায় 1500 প্রজাতির মাছ। ভেবে দেখুন, 1500 প্রজাতি শুধু এই একটা রিফ সিস্টেমে। রঙিন ক্লোন ফিশ বা কমলা সাদা রঙের মাছ, যেটা অ্যানিমনের মধ্যে লুকিয়ে থাকে। হ্যাঁ, নেমো মাছ, সে এখানেই থাকে। প্যারট ফিশ আছে যে প্রবাল খায় আর বালি তৈরি করে, মানে সমুদ্র সৈকতে যে সাদা বালি তার অনেকটাই আসলে প্যারট ফিশের মলমূত্র। আছে বিশাল হামফেড রাস, যার মাথায় একটা কোজ আছে, লম্বায় 2 মিটারেরও বেশি। আছে রিফ শার্ক বা রিফ হাঙর, যে এই বাস্তুসংস্থানের একটি গুরুত্বপূর্ণ শিকারী। সামুদ্রিক কচ্ছপের কথা না বললে অসম্পূর্ণ থেকে যায়। পৃথিবীর 7টি প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে 6টি প্রজাতি এই গ্রেট ব্যারিয়ার রিফে দেখা যায়। এদের কেউ কেউ 1000 কিলোমিটার দূর থেকে ডিম পাড়তে আসে রিফের কাছের দ্বীপগুলোতে। আছে ডুগং, সমুদ্রের গরুর মতন পরিচিত এই শান্তপ্রিয় স্তন্যপায়ী প্রাণী। সমুদ্রের ঘাস খায়, আস্তে আস্তে ভেসে বেড়ায়। গ্রেট ব্যারিয়ার রিফে পৃথিবীর সবচেয়ে বড় ডুগং জনগোষ্ঠী বাস করে। তিমি আর ডলফিনও আসে। হাম্পব্যাক হোয়েল প্রতি বছর আন্টার্কটিকা থেকে উত্তরে আসে এই উষ্ণ জলে বাচ্চা জন্ম দিতে এবং বিশ্রাম নিতে। 500রও বেশি প্রজাতির সামুদ্রিক শৈবাল, 400রও বেশি প্রজাতির প্রবাল, 4000 বেশি প্রজাতির ক্ষুদ্র সামুদ্রিক জীব, 25 লক্ষ পাখির বাসস্থান। এই তালিকা বলতে গেলে শেষ হয় না। কিন্তু এই বিপুল জীববৈচিত্র্য কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনেও কোনো ভৌগোলিক কারণ আছে? পৃথিবীর মানচিত্রে একটু খেয়াল করুন। গ্রেট ব্যারিয়ার রিফ বসে আছে একটি অসাধারণ ভৌগোলিক সংযোগস্থলে। পশ্চিমে অস্ট্রেলিয়ার মহাদেশ পৃথিবীর প্রাচীনতম ভূখণ্ডগুলির একটি, তার নিজস্ব বিবর্তনের ইতিহাস নিয়ে। পূর্বে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর বৃহত্তম মহাসাগর। উত্তরে ইন্দো প্যাসিফিক অঞ্চল, যেটা পৃথিবীর সবচেয়ে বেশি সামুদ্রিক প্রজাতির আবাসস্থল। আর দক্ষিণে শীতল দক্ষিণ মহাসাগরীয় স্রোত। এই চারদিকের প্রভাব রিফে এসে মিলিত হয়। বিভিন্ন সমুদ্র থেকে লার্ভা আসে,
বিভিন্ন অঞ্চলের প্রজাতি এখানে এসে মিলিত হয়, ফলে জৈব বৈচিত্র্য এত বিপুল। কিন্তু শুধু প্রাণ বৈচিত্র্য নয়, রিফের একটি বড় ভূমিকা আছে পুরো পৃথিবীর ভূগোলের সঙ্গেও। রিফ সমুদ্রের কার্বন ডাইঅক্সাইড শোষণ করে, প্রবালের কঙ্কাল তৈরিতে ব্যবহার হয় সামুদ্রিক কার্বন। তাই রিফ আসলে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণে একটি ভূমিকা রাখছে। রিফ উপকূলকে রক্ষা করে, বড় ঢেউ, ঝড়ের জলোচ্ছ্বাস, এই বাইরের আঘাত থেকে রিফ একটা প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে উপকূলীয় এলাকায়। রিফ পুষ্টিচক্র বজায় রাখে, মাছের বজ্র, মৃত প্রবাল পচন, এই সব কিছু মিলিয়ে সমুদ্রের পুষ্টিচক্রে একটি জটিল জাল তৈরি হয়েছে রিফকে ঘিরে। মানুষের জন্য এই রিফ গুরুত্বপূর্ণ। লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্ভর করে এই রিফের ওপর। মাছ ধরা, পর্যটন এবং গবেষণা। অস্ট্রেলিয়ার অর্থনীতিতে প্রতি বছর গ্রেট ব্যারিয়ার রিফ যোগান দেয় কোটি কোটি ডলার, এবং এই সব কিছু সম্ভব হয়েছে কারণ ভূগোল একটি নিখুঁত মঞ্চ তৈরি করে দিয়েছিল। এখন পিছনে ফিরে তাকান, আমরা একটি দীর্ঘ যাত্রা করলাম। শুরু করেছিলাম 50 কোটি বছর আগে, যখন অস্ট্রেলিয়া ছিল দক্ষিণ মেরুর কাছে, বরফে ঢাকা। তারপর দেখলাম কিভাবে গন্ডোয়ানা ভেঙে অস্ট্রেলিয়া সরতে লাগলো উত্তরে। টেকটনিক পাতার ধীর কিন্তু অপ্রতিরোধ্য গতি, বরফ যুগের চক্র, সমুদ্রের জলস্তরের ওঠানামা, মহীসোপানের তৈরি হওয়া, উষ্ণ স্রোতের আগমন, আর শেষ পর্যন্ত অগণিত ক্ষুদ্র প্রবাল পলিপের অক্লান্ত পরিশ্রম হাজার হাজার বছর ধরে। এই পুরো গল্পটা আসলে একটাই কথা বলে, পৃথিবী একটি জীবন্ত ব্যবস্থা। এর মাটি, জল, বাতাস এবং জলবায়ু সব একসঙ্গে কাজ করে। ভূগোল শুধু নদী, পাহাড় এবং সমুদ্রের নাম মনে রাখার বিষয় নয়, পৃথিবীর ভূগোল হলো ইতিহাস পড়ার ভাষা। গ্রেট ব্যারিয়ার রিফ হলো সেই ভাষার সবচেয়ে সুন্দর বাক্যগুলির একটি। পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস, সমুদ্র বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, জীববিজ্ঞান, এই সব মিলে এসে হয়েছে এই জায়গাটি। যখন আপনি জানবেন যে এই রিফের নিচের প্রবাল হয়তো 50 বছর আগে জন্মেছে, কিন্তু তার নিচের কঙ্কাল 5000 বছর পুরনো, তখন আপনি সময়কে অনুভব করবেন নতুনভাবে। যখন বুঝবেন যে এই রিফ বাঁচাতে পারে কারণ পৃথিবী একটি নির্দিষ্ট স্থানে, একটি মহাদেশ কয়েক কোটি বছর ধরে সরতে সরতে ঠিক এই জায়গায় এসে থামলো, তখন ভূগোল আর শুধু পাঠ্য বই থাকবে না, রূপান্তর হয়ে এক অপূর্ব কল্পকাহিনীতে। আর এখানেই আমাদের যাত্রা শেষ হলো। আমরা শুরু করেছিলাম একটা প্রশ্ন দিয়ে, কেন এই রিফ এখানে, কেন অন্য কোথাও নয়? উত্তরটা এখন আপনি জানেন, কারণ এখানে সময় এবং স্থান মিলে একটি নিখুঁত কবিতা লিখেছে। কোটি বছর ভূতাত্ত্বিক পরিবর্তন, সমুদ্রস্রোতের ছন্দ, সূর্যালোকের কোণ, আর একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণীর অক্লান্ত পরিশ্রম, এই সব কিছু একসঙ্গে মিলে লিখেছে পৃথিবীর সবচেয়ে সুন্দর, দীর্ঘ ও সুন্দর কবিতা। গ্রেট ব্যারিয়ার রিফ শুধু একটা রিফ নয়, এটা পৃথিবীর একটা চিঠি, নিজের কাছে লেখা একটি অনুসরণ যে এই গ্রহটি শুধু মানুষের নয়, এই গ্রহ তিলে তিলে গড়েছে তার নিজস্ব মাস্টারপিস, যার তুলনা নেই। সেই মাস্টারপিসকে রক্ষা করার দায়িত্ব এখন আমাদের। পৃথিবীর সবচেয়ে বড় জীবন্ত কাঠামো, যার বয়স কোটি বছর, সে এখনও বেঁচে আছে, এখনও বাড়ছে, এখনও শ্বাস নিচ্ছে। শুনতে পাচ্ছেন?